হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আর আমি তোমাদের সুজয় স্যার। আজকে শুরু করছি প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপের গঠনের। আগেগুলো তো নদীগুলো শেষ হয়ে গেছে, নদীর ক্ষয় কাজ, সঞ্চয় কাজ। আজকে শুরু করছি হচ্ছে হিমবাহ বা হিমবাহের কাজ কর্ম ইত্যাদি সম্পর্কে, যাই মানে বা ভূমিরূপ গঠনে হিমবাহের ভূমিকা, সেটাই শুরু করব আসলে। আর তার আগে, শুরু করার আগে একটু বলে নিই হিমবাহ কি। হিমবাহ মানে পৃথিবীর বেশিরভাগ জায়গায় যেখানে খুব ঠান্ডা আছে, মানে পৃথিবীর প্রায় ধরে রাখো 10% এরিয়া, যে অঞ্চলগুলো পৃথিবী যদি এরকম ধরি, পৃথিবী ধরো এরকম এরিয়া, টোটাল পৃথিবী, এই পৃথিবীর এই দিকটা উচ্চ অক্ষাংশ, এই দিকটা উচ্চ অক্ষাংশ, আর মাঝখানে মাঝখানে উঁচু উঁচু পর্বত আছে। এইরকম উচ্চ অক্ষাংশ এবং উঁচু পার্বত্য অঞ্চলে প্রচন্ড ঠান্ডা থাকে। এই ঠান্ডা অঞ্চলে গুলোতে প্রতি সময় তুষারপাত পড়ে। তুষারপাত মানে হচ্ছে স্নোফল, যেটা আমরা মাঝে মাঝে দেখতে কাশ্মীর বা অন্যান্য জায়গায় যাই। সেই স্নোফল বা তুষারপাত পড়ে, সেই তুষারপাত গুলো জমা, এরকম ছোট ছোট তুষারপাত গুলো পড়ে তখন পেঁজা তুলোর মতো। আর এই তুষারপাত গুলো দীর্ঘদিন ধরে জমাট বেঁধে, সেটাই যদি পরবর্তীকালে ভূমির ঢাল বরাবর নিচের দিকে এরকম নামতে থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে হিমবাহ। ঠিক আছে। এই হিমবাহ কিন্তু একদিনে তৈরি হয় না কিন্তু, ঠিক আছে। যাই হোক, হিমবাহ একটু কাকে বলে আমি বললাম। এবার আসছি, হিমবাহ কি কাজ করে। পৃথিবীর প্রায় 10% অঞ্চল হিমবাহ দখল করে রয়েছে। 10% অঞ্চল। আর এই 10% অঞ্চল হিমবাহ কন্ট্রোল করে, মানে হিমবাহ দ্বারা, এই যে বললাম যে যে অঞ্চলগুলো পৃথিবীর উপর ঊর্ধ্ব উচ্চ অক্ষাংশ এবং দুটো উচ্চ অক্ষাংশ এবং উঁচু পার্বত্য অঞ্চলে, এই উচ্চ অক্ষাংশ এবং পার্বত্য অঞ্চলগুলোতে হিমবাহ কন্ট্রোল করে, মানে হিমবাহ এই অঞ্চলের ভূমিরূপ গঠনে কিন্তু সাহায্য করে। পৃথিবীর প্রায় 10% অঞ্চল হিমবাহ হচ্ছে ভূমিরূপ গঠন করে। তবে ওই কি বলে নদী যেরকম সমস্ত সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল জুড়ে বিরাজ করে, ঠিক হিমবাহ কিন্তু সারা পৃথিবীর সমস্ত অঞ্চল জুড়ে তার কার্যকলাপ কিন্তু বিরাজ করে না। যাই হোক, হিমবাহ কি গেল। হিমবাহ কিভাবে উৎপত্তি হয় তার একটা ছোট্ট নিদর্শন দেখো। প্রথমে হিমবাহ উৎপত্তি, প্রথমে যখন উচ্চ অক্ষাংশ বা যেখানে খুব বেশি পরিমাণে হচ্ছে তাপমাত্রা কম থাকে, মানে একেবারে মাইনাসে থাকে, জিরো, মানে হিমরেখার উপরে থাকে, সেই জায়গাগুলোতে সারা বছর তুষারপাত পড়ে। এরকম ছোট ছোট তুষারপাত, পেঁজা তুলোর মতো ছোট ছোট গুড়ি গুড়ি তুষারপাত। সেই তুষারপাত দীর্ঘদিন ধরে জমাট বেঁধে 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 প্রথমে তৈরি হয় নেভে। এই নেভেই নেভে উপরে এই নেভে জমাট বেঁধে এরকম তৈরি হলো বড় আকৃতির কিছু। এবার এইগুলোই উপরে আবার তুষারপাত হয়ে 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 তৈরি হয়েছে, সংঘবদ্ধ হয়ে তৈরি হয়েছে ফার্নে। ঠিক আছে, একটু বড়। তারপরে সেই ফার্নে গুলোই অনেকগুলো জমাট বেঁধে বড় আকৃতির হচ্ছে যে জিনিসটা তৈরি করে, তাকে বলা হচ্ছে হিমবাহ। আর সেই হিমবাহকে আর একটা ভাষায় বলে বরফের নদী, কারণ এই হিমবাহ চলতে পারে। আর চলতে পারে বলে একে বরফের নদী বলে। কি করে চলে, কেন চলে, এই বরফ কি যেতে পারবে, কেউ ঠেলে দিচ্ছে না, কেন হিমবাহ চলে সেটাও আমাদের একটু জানার বিষয় আছে। প্রথমে তাহলে কি হলো হিমবাহ উৎপত্তি। প্রথমে পেঁজা তুলোর মতো তুষারপাত হয়। সেই তুষারপাতগুলোই দীর্ঘদিন ধরে ছোট ছোট তুলো জমাট বেঁধে হয় নেভে। নেভের উপরে আবার তুষারপাত পড়ে 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 সংঘবদ্ধ হয়ে তৈরি হয় হচ্ছে ফার্নে। ফার্নে থেকেই আবার হিমবাহতে তৈরি হয়। এই হচ্ছে হিমবাহর উৎপত্তি। ঠিক আছে। এবার হিমবাহ চলতে পারে, মানে হিমবাহের গতিপথ আছে, হিমবাহের গতি আছে বা গতিবেগ আছে। হ্যাঁ, বা গতি আছে। কি করে বুঝবো হিমবাহের গতিবেগ আছে? হিমবাহ গতিবেগ আছে কি করে বুঝি, সেটা হলো যখন এগুলো একটু মুছে দিলাম। ধরো এইরকম একটা হিমবাহ একটা কোনো জায়গায় তো দাঁড়িয়ে আছে, কোনো ভূমির উপরে, এই 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 ভূমির উপরে দাঁড়িয়ে আছে। তাহলে হিমবাহ কোনো একটা ভূমির উপর নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে। এটা একটা ভূমি, আর এই হচ্ছে হিমবাহ দাঁড়িয়ে আছে। ঠিক আছে। এবার
হিমবাহের গতিবেগ। এই যে হিমবাহ যে উপরে দাঁড়িয়ে আছে, এই নিচে একটা সীমানা আছে। এই সীমানা বরাবর যখন হিমবাহ এর উপর দাঁড়িয়ে আছে, তখন এই সীমানা বরাবর তখন এদের দুজনের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে, যার জন্য হিমবাহর এই অঞ্চলের কিছুটা গলে গিয়ে জলে পরিণত হয়। এবং জলে পরিণত বা উপর থেকে হিমবাহের চাপে, এই ভূমিরূপের সঙ্গে হিমবাহের চাপের ফলে এই জায়গায় এই যে সীমানা বরাবর কিছুটা হিমবাহ গলে যায়, এবং হিমবাহ গলে যাওয়ার দরুন এখানে গলে গলে মানে চাপ প্রয়োগ করে গলে যায়, আবার চাপ ত্যাগ করলে সেই হিমবাহ আবার জমাট বাঁধে। একে রেগুলেশনও বলে। এইটা বলে নিই, রেগুলেশন কি জিনিস। রেগুলেশন মানে হচ্ছে হিমবাহ, উপরের হিমবাহ আর নিচে ভূমিরূপ, এদের দুজনের মাঝখানের সীমানা বরাবর দুজনের হিমবাহের চাপের ফলে এই জায়গাটাই কিছুটা হিমবাহ গলে যায়। এই গলে যাওয়ার আবার পরবর্তীকালে চাপ ত্যাগ করে নিলে এই গলে যাওয়া হিমবাহ আবার বরফে পরিণত হয়, তাকে রেগুলেশন বলে। এই পদ্ধতি করার সময় এই নিচে কিছুটা ওই যে জল হয়ে যায়, তখন হিমবাহ পিচ্ছিল হয়ে যায়। তখন এই ভূমির সাপেক্ষে এটা পিচ্ছিল হয়ে যায়, তখন এই হিমবাহটা এগিয়ে আসতে পারে বা পিছিয়ে আসতে পারে, মানে হিমবাহ গতিবেগ পায়। এই হচ্ছে হিমবাহ গতিবেগ কেন পায় সেটা বলা। আর এই হিমবাহ গতিবেগ পায়, তবে সব হিমবাহের গতিবেগ না খুব বেশি না বা খুব কমও না। কিছু হিমবাহের গতিবেগ একেবারে কয়েক সেন্টিমিটার, কয়েক সেমি পার ডে, কয়েক সেমি পার ডে। আবার কিছু হিমবাহ আর একটু বেশি। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হিমবাহের নাম হচ্ছে জ্যাক্স বন্ডস। এই হিমবাহটা কোথায় আছে? গ্রিনল্যান্ডে। আর আগে ছিল কোয়ারেক, গ্রিনল্যান্ডে আগে ছিল হচ্ছে কোয়ারেক পৃথিবীর দ্রুতগামী হিমবাহের নাম হচ্ছে তাহলে এখন জ্যাক্স বন্ডস, আগে ছিল হচ্ছে কোয়ারেক, দুটোই হচ্ছে গ্রিনল্যান্ডে আছে কিন্তু। ঠিক আছে, তাহলে হিমবাহ কপকার কি বৃত্তান্ত আমরা বা হিমবাহ কি গতিবেগ ইত্যাদি আমরা জানলাম। আমাদের দেশে যেরকম আছে সিয়াচেন, বল্টারো, তারপরে আছে আমাদের এই গঙ্গোত্রী, যমুনাত্রী, এই সমস্ত হিমবাহ আছে। এরাও কিন্তু অল্প অল্প করে মানে পার ডেতে আসে। আর এই যে জ্যাক্স বন্ড প্রতিদিনে 46 মিটার পার ডেতে হচ্ছে কিন্তু অতিক্রম করে। ঠিক আছে, তাহলে হিমবাহ কি জিনিস আমরা বুঝলাম, হিমবাহ গতিবেগ কেন পায় তাও বুঝলাম। এবার আসি হিমবাহের গুরুত্ব। কেন হিমবাহটা আমাদের পড়তে হবে বা হিমবাহের গুরুত্ব কি? হিমবাহের গুরুত্ব হচ্ছে পৃথিবীর প্রায় 10% এরিয়া জুড়ে হিমবাহ রয়েছে। এদের ভূমিরূপ পরিবর্তনে কিন্তু হিমবাহের ভূমিকা আছে কিন্তু এক। আর হিমবাহের আরেকটা জিনিস গুরুত্ব হচ্ছে, হিমবাহ পৃথিবীতে যত স্বাদু জল আছে, স্বাদু জল মানে মিষ্টি জল, আমরা যে জল খাই, এই স্বাদু জল যদি 100% ধরি, তার 68.7% কিন্তু হিমবাহতেই সঞ্চিত। আর পৃথিবীর মোট জল যদি 100% হয়, সেই জলের কিন্তু প্রায় 2.5% কিন্তু হিমবাহ রূপেই সঞ্চিত আছে। তাহলে হিমবাহ কিন্তু একটা জলের আধারও বটে কিন্তু। ঠিক আছে, এই একটা গেল, স্বাদু জল হোক এমনি জলেরও আধারও বটে কিন্তু। আমাদের দিনকে দিন 800 বিলিয়ন লোক, মানে 800 কোটি লোক হয়ে যাচ্ছে। জল নিয়ে সবচেয়ে বড় ক্রাইসিস, এমনি জল কিনে খেতে হচ্ছে। এই জলের একটা বড় আধার কিন্তু হিমবাহ পাওয়া যাবে। ঠিক আছে, হিমবাহের থেকেই আমরা পাই। আর একটা হচ্ছে হিমবাহর আর একটা বড় গুরুত্বপূর্ণ, হিমবাহ যেখানে শেষ, ধরো এইটা পার্বত্য উপত্যকা, এখানে হিমবাহ আছে, হিমবাহ শেষ, এখান থেকে নদীর সৃষ্টি, যেরকম গঙ্গোত্রী থেকে গঙ্গা, যমুনোত্রী থেকে যমুনা, এই সমস্ত। আর একটা জিনিস হচ্ছে হিমবাহ আর একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের অনেক জায়গায় মানুষজন ঘুরতে যায় হিমবাহ, মানে বরফ দেখার জন্য, সেটাও হচ্ছে হিমবাহ, মানে একটা পর্যটন ক্ষেত্র হিসেবে হিমবাহ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হিমবাহের গুরুত্ব কিন্তু এখানে, এছাড়া আর কিছু সেরকম গুরুত্ব নেই। ভূমিরূপ পরিবর্তনে, স্বাদু জলের দৃষ্টিনন্দন, নদীর সৃষ্টি, এগুলো হচ্ছে হিমবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার হিমবাহ কি সব জায়গায় আছে? না, হিমবাহ সব জায়গায় নেই। হিমবাহ পৃথিবীর কিছু অংশে আছে, বিশেষ করে
অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা পৃথিবীর 90% হিমবাহ আছে। গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড পৃথিবীর 9% হিমবাহ আছে। উচ্চ অক্ষাংশ বা উচ্চ পার্বত্য অঞ্চল পৃথিবীর আর বাকি 1% হিমবাহ আছে। তাহলে হিমবাহ কিন্তু পৃথিবীর সব জায়গায় নেই, এই অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড আর উচ্চ পার্বত্য অঞ্চলে কিছুটা হিমবাহ আছে। ঠিক আছে, এবার হিমবাহ আমরা কোন জায়গায় কি আছে, এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ, ছোট হিমবাহ সবকিছু নিয়ে আমরা একটু বলছি। সেটা হচ্ছে হিমবাহ কিন্তু একটা সময় পৃথিবীর প্রায় 1/3 অঞ্চল জুড়ে হিমবাহ ছিল, মানে হিমযুগ ছিল তো একটা সময়, হিমযুগ। হিমযুগ প্লাইস্টোসিন যুগে, প্লাইস্টোসিন যুগে পৃথিবীর প্রায় 1/3 এরিয়া জুড়ে হিমবাহ ছিল। হ্যাঁ, মানে বরফ আবৃত হয়ে গেছিল, চির তুষার আবৃত, সেই যুগে কিন্তু হিমবাহ ছিল। কিন্তু এটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে যে হিমযুগ কখন ছিল। তবে এক নাগারে হিমযুগ ছিল না, কিছু কিছু সময় আলাদা হয়ে গেছিল। এবার হিমযুগের পরবর্তীকালে আমরা একটু পড়াই, সেটা হচ্ছে হিমবাহের প্রকারভেদ। হিমবাহের প্রকারভেদ। হিমবাহবিদ অলম্যান, এটা পরীক্ষায় দেয়, অলম্যান কে হিমবাহের প্রকারভেদ করেছিল? অলম্যান হিমবাহের প্রকারভেদ করেছে। কিরকম হিমবাহের প্রকারভেদ করেছে? হিমবাহকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথমে মহাদেশীয় হিমবাহ, তার 2 নম্বর হচ্ছে উপত্যকা বা পার্বত্য হিমবাহ, উপত্যকা বা পার্বত্য, আর একটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। প্রথমে বলি মহাদেশীয় হিমবাহ। একটা বৃহৎ অঞ্চল জুড়ে, একটা বৃহৎ অঞ্চল জুড়ে মহাদেশীয় হিমবাহ বিরাজ করে। বৃহৎ অঞ্চল মানে এটা যদি টোটাল মহাদেশ হয়, এইটা যদি টোটাল মহাদেশ মতো হয়, এই টোটাল ধরো মহাদেশ, এটা এই বৃহৎ অঞ্চল একটা টোটাল এরিয়া জুড়ে এরকম কিন্তু হিমবাহ তৈরি হতে পারে। একটা টোটাল এরিয়া জুড়ে কিন্তু একটা হিমবাহ যদি তৈরি হয়, এরকম টোটাল অঞ্চল যেটা প্রায় এখান থেকে প্রায় হয়তো 5000 কিলোমিটার জুড়ে হতে পারে, এরকম যদি টোটাল অঞ্চল জুড়ে কোনো হিমবাহ হয়, দেখতে অনেকটা গম্বুজের মতো দেখতে হয়, যে দেখতে অনেকটা গম্বুজের মতো হয়, চারিদিক অঞ্চল জুড়ে এরকম যদি হয়, তখন তাকে বলা হয় হচ্ছে মহাদেশীয় হিমবাহ। পুরো অঞ্চল জুড়ে যদি হয় মানে, আর এই মহাদেশীয় হিমবাহের আবার গভীরতা প্রায় সর্বোচ্চ 4500 মিটার, মানে 4-4.5 কিলোমিটার পর্যন্ত বরফ পুরু হতে পারে, এরকম হচ্ছে হয়। আর এর ধীর হয়, ধীর হয়, খুব ধীর হয়। মানে মহাদেশ জুড়ে বা কোনো বড় অঞ্চল জুড়ে যদি হিমবাহ বরফের চাইগুলো পরপর একত্রে হয়ে একটা বৃহৎ আকৃতির যদি গম্বুজের মতো দেখতে হিমবাহ তৈরি হয়, তাকে মহাদেশীয় হিমবাহ বলে। এটা বেগ কিন্তু খুব ধীর, মানে খুব ধীরে ধীরে নামে মহাদেশীয় হিমবাহ, মানে চলাচল করে কিন্তু। ঠিক আছে, মহাদেশীয় হিমবাহ কিন্তু খুব ধীরে ধীরে চলাচল করে। ঠিক আছে, তাহলে মহাদেশীয় হিমবাহ খুব ধীরে ধীরে চলাচল করে, এটা আমাদের একটু জানতে হবে। মহাদেশীয় হিমবাহ কি রকম, কিভাবে চলাচল করে? খুব ধীরে ধীরে চলাচল করে। ঠিক আছে, এটা মাথায় রাখতেই হবে, মহাদেশীয় হিমবাহ। আর মহাদেশীয় হিমবাহ কিন্তু গভীরতা কিন্তু খুব গভীর হয়, যেটা প্রায় 4-4.5 কিলোমিটার। একটা জিনিস বলি, যদি মহাদেশীয় হিমবাহ এই টোটাল এরকম জুড়ে থাকে, এরকম ধরো এইরকম অঞ্চল জুড়ে যদি মহাদেশীয় হিমবাহ এরকম বিরাজ করে থাকে এরকম ভাবে, এই মহাদেশীয় হিমবাহের মাঝখানে মাঝখানে টোটালটা বরফ, তো মাঝখানে মাঝখানে উঁচু পর্বত থাকলে এই জায়গাগুলোতে হয়তো পাহাড়, এই সব জায়গায় ধরো বরফ জমে আছে, কিন্তু এই জায়গায় ধরো বরফ জমে নেই, এই জায়গাকে বলা হয় নুনাটাক্স। মানে মহাদেশীয় হিমবাহের যে জায়গায় জমে থাকে তার মাথাগুলো অনেক সময় কিছু মাথায় বরফ মুক্ত থাকে, সেই বরফ মুক্ত মাথাগুলোকে বলা হয় হচ্ছে নুনাটাক্স। এটা হচ্ছে মহাদেশীয় হিমবাহের মধ্যে দেয়। এই নুনাটাক্স কাকে বলে কিন্তু দিতে পারে কিন্তু পরীক্ষার সময়। ঠিক আছে, এবার এই মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বড় হচ্ছে ল্যাম্বার্ট, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট, যেটা
অ্যান্টার্কটিকায় আছে, ঠিক আছে। মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বড় হচ্ছে ল্যাম্বার্ট। ভারতে এরকম হিমবাহ নেই। এবার আসি উপত্যকা হিমবাহ। এই হিমবাহ কোনো পাহাড়ি অঞ্চল, কোনো পাহাড়ি উপত্যকা, এখান থেকে যদি বরফগুলো জমতে 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 হিমরেখার উপরে জমে, জমতে জমতে দীর্ঘদিন ধরে উপর উপর থেকে নিচ দিকে অতিক্রম করে, সেগুলোই হচ্ছে উপত্যকা হিমবাহ, ঠিক আছে। এখান থেকে পরপর হিমবাহ পড়ে উপত্যকার দিকে চলে আসে, এগুলো হচ্ছে উপত্যকা হিমবাহ। আর উপত্যকা হিমবাহের শেষ প্রান্তে কিন্তু যখন আর বরফ থেকে জল গলে জলে পরিণত, সেখান থেকে নদী তৈরি হয়, যেরকম গঙ্গোত্রী, যমুনাত্রী, এগুলো উপত্যকা হিমবাহ। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে হুবার্ট, ঠিক আছে। হুবার্ট, সেটাও অ্যান্টার্কটিকায় আছে, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হুবার্ট। এই হচ্ছে গেল আমাদের আর উপত্যকা হিমবাহ, এ যেরকম ধীর, এ হচ্ছে কিন্তু দ্রুত বেগে হচ্ছে যাতায়াত করে। আর উপত্যকা হিমবাহ কিন্তু অনেক দূর বিস্তৃত হতে পারে, 2000 কিলোমিটার পর্যন্ত হাইয়েস্ট বিস্তৃত হতে পারে। ভারতের সিয়াচেন, বল্টারোস, জেমু, এগুলো কিন্তু একটা উপত্যকা হিমবাহ, ঠিক আছে। তাহলে উপত্যকা হিমবাহ, মহাদেশীয় হিমবাহ গেল। পরীক্ষায় কিন্তু দিতে পারে মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহের পার্থক্য। এটা ধীর, এটা দ্রুতগামী, এটা বৃহৎ অঞ্চল জুড়ে বিরাজ করে, এটা কম অঞ্চল জুড়ে বিরাজ করে। এর দৈর্ঘ্য অনেক বেশি, এর দৈর্ঘ্য অনেক বেশি হতে পারে, এর গভীরতা অনেক বেশি, এর গভীরতা কম হতে পারে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমাদের এখানে নুনাটাক্স দেখা যায়, এখানে নুনাটাক্স দেখা যায় না, এরকম 4-5টা পার্থক্য আমাদের পড়তে হবে, ঠিক আছে। এবার আসি পাদদেশী হিমবাহ। কোনো পাহাড়ি অঞ্চলে, এরকম পাহাড়, তার পাদদেশ যেখানে উচ্চ অক্ষাংশ, খুব টেম্পারেচার স্লো, মানে কম, একেবারে কম, পাহাড়ের পাদদেশ, এরকম পাহাড়ি অঞ্চলে, এরকম খাড়া পাহাড়, তার পাদদেশ অঞ্চলে, এখানে সারা বছর বরফ আবৃত থাকে, এই হিমমন্ডল থাকে, মানে শীতল থাকে। এরকম জায়গায় যদি পাহাড়ি অঞ্চল থেকে বরফগুলো নিচে নেমে এসে এখানে জমাট বেঁধে যদি পর্বতের পাদদেশ বরাবর এরকম যদি হিমবাহ জমা হয়, মানে বরফের চাইগুলো আস্তে আস্তে জমা হয়ে হিমবাহ তৈরি হয়, তখন তাকে পাদদেশী হিমবাহ বলে। এই পাদদেশী হিমবাহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মালাস্পিনা। এটা আলাস্কাতে আছে, আমেরিকার আলাস্কার মালাস্পিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে পাদদেশী হিমবাহ, আলাস্কার মালাস্পিনা, ঠিক আছে। তাহলে হিমবাহ কি, হিমবাহের প্রকারভেদ গুলো কিন্তু আমরা বলে দিলাম। আলাস্কার মালাস্পিনা হচ্ছে সবচেয়ে বড় পাদদেশী হিমবাহ, হুবার্ট হচ্ছে সবচেয়ে উপত্যকা হিমবাহ, মহাদেশী হিমবাহের নাম ল্যাম্বার্ট, ঠিক আছে। হিমবাহের ভাগ কিন্তু বলে দিলাম। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে হিমরেখা কি জিনিস। একটু আগে বলছিলাম হিমরেখা, হিমরেখা কি জিনিস। যদি মনে করি পৃথিবী এরকম হচ্ছে, পৃথিবীর মাঝ বরাবর এইটা নিরক্ষীয় অঞ্চল, এখানে আছে নাতিশীতোষ্ণ অঞ্চল, হলো 4,500, এটাই নিরক্ষীয় অঞ্চলে 5,000, এগুলো মিটার, হ্যাঁ। এখানে 3,000, এখানে 2,000, এখানে আছে 100, এরকম। মানে হিমরেখা মানে যে রেখা বরাবর তার নিচে আসলেই বড় হিমবাহ আর হিমবাহ থাকে না, গলে জল পরিণত, মানে যে রেখার উপর বরাবর সারা বছরই বরফ থাকতে পারে, তাকে বলা হিমরেখা। এই হিমরেখা কিন্তু অক্ষাংশগত ভাবে চেঞ্জ হতে পারে। যেরকম আমি বলছি নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা হচ্ছে 5,000 মিটার, যেরকম মাউন্ট কিলিমানজারোতে এটা দেখা যায়, ঠিক আছে। আবার আমাদের এখানে নিরক্ষীয়, আমরা ক্রান্তীয় অঞ্চল আছে, এখানে হিমরেখার উচ্চতা হচ্ছে 4,500 মিটার মতো হতে পারে, মানে 4,500 মিটারের উপরে গেলে আমাদের হিমরেখা কিন্তু স্লো হয়ে যায়, মানে হিমরেখা ওর উপরে হিমবাহ সারা বছর বা বরফ থাকে। আবার একটু নাতিশীতোষ্ণ অঞ্চলে 3,000 মিটার, 2,000 মিটার, একেবারে যেখানে সারা বছর বরফ থাকে সেখানে হয়তো 100 মিটার, 50 মিটারের উপরে গেলে হিমরেখা থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে হিমরেখা। যে হিমরেখা মানে যে নির্দিষ্ট রেখা, তার উপরে গেলে সবসময় সারা বছর মানে হিমবাহ থাকে বা বরফ আবৃত থাকে, আর তার নিচে আসলে গলে যায়। এগুলো কিন্তু অক্ষাংশ ভেদে ট্রান্সফার হয়, আবার উচ্চতা ভেদেও হয়। ভূমির উপর উচ্চতার উপর নির্ভর করে হিমরেখা কিন্তু কম বেশি হয়। আর একটা হচ্ছে ঋতু পরিবর্তন। ধরো কথার কথা বলছি, আমাদের এই উপক্রান্তীয় অঞ্চলে এটা গরমকালে 4,500 মিটার হলো, শীতকালে কিন্তু এটা 4,000, 3,000 মিটার বা 3,500 মিটারের পর্যন্ত হিমরেখার উচ্চতা হতে পারে। কেন? শীতকালের নিচে তো আরো তাপমাত্রা কমে যায়, তখন 4,500 জায়গায় 3,000 মিটারে হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার থাকে, বা তাহলে 0 ডিগ্রি টেম্পারেচারে বরফ গললো না, 1 ডিগ্রি 2 ডিগ্রিতে গলে যায়, তাহলে এইটা 3,000 মিটার হতে পারে। এরকম ভাবে
নির্দিষ্ট একটা ঋতুর উপর নির্ভর করেও কিন্তু হিমরেখার আয়তন আছে। আর একটা জিনিস হচ্ছে, পৃথিবীতে বললাম না 68% এরিয়া, মানে যত মিষ্টি জলের মধ্যে 68% আছে। এই হিমবাহ যদি গলে যায়, পৃথিবীর প্রায় 70 মিটার সমুদ্র উপকূল থেকে প্রায় 70 মিটার জুড়ে কিন্তু জলের স্তর বাড়বে। মানে সমুদ্র জলতল 70 মিটার বাড়লে আমাদের এখানে আমরা যে অঞ্চলগুলোতে থাকি 10-12 মিটার উঁচু, ঠিক মালদা পর্যন্ত, মানে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ওরা সব ডুবে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটার জন্য হিমবাহকে কিন্তু স্টোরেজ করা বা হিমবাহ যাতে না গলে পৃথিবীর তাপমাত্রা যাতে ঠিক থাকে, সেটাও আমাদের কিন্তু দেখার বিষয় আছে। কিন্তু হিমবাহ কিন্তু সম্পর্কে এটা একটা আমাদের বলা কিন্তু খুব জরুরি। কিন্তু এবার আর দিনকে দিন যা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাতে হিমবাহ কিন্তু গলে যাচ্ছে। ভেনেজুয়েলা যে দেশ, সেই দেশের কিন্তু একটাও হিমবাহ এখন নেই। মাউন্ট কিলিমানজারোর মাথার বরফ বা হিমবাহ কিন্তু আমাদের প্রায় 70% কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের দেখার বিষয় আছে হিমবাহ সম্পর্কে। ঠিক আছে, এবার হিমরেখা গেল। আর একটা জিনিস আছে হিমশৈল। হিমশৈল কি জিনিস? হিমশৈল মানে এই যে বলেছিলাম না মহাদেশীয় হিমবাহ, এই মহাদেশীয় হিমবাহর, ধরো কোনো মহাদেশ, ধরো অ্যান্টার্কটিকায় একটা মহাদেশ, ওই অ্যান্টার্কটিকা মহাদেশের একটা মহাদেশীয় হিমবাহ যেটা হচ্ছে সমুদ্র উপকূলে আশ্রে পড়েছে, সেখান থেকে সমুদ্র উপকূল থেকে মহাদেশীয় হিমবাহের কোনো অংশ ভেঙে টুকরো হয়ে জলের মধ্যে পড়েছে। এই যখন হিমবাহ সমুদ্রের মধ্যে পড়ে বা জলের মধ্যে পড়ে, তার বা হিমবাহের টুকরো, তখন হিমবাহর ওই টুকরোটা ভাসতে থাকে এবং তার 9 ভাগ জলের নিচে, 1 ভাগ উপরে থাকে। এই হিমশৈল হচ্ছে এই 1-এর 9 ভাগ, এইটা হচ্ছে 1 ভাগ উপরে থাকা, 9 ভাগ নিচে থাকা, এইগুলো। আর এগুলোই যে শীতকালে জাহাজ চলাচলে কিন্তু মানুষের পক্ষে অনুপযোগ্য, বা জাহাজ চলাচলের ক্ষেত্রে কিন্তু এই যখন জাহাজ নিয়ে নাবিকরা যায়, তখন এই হিমশৈলকে কিন্তু অতিক্রম করতে হয় তাকে। বিশেষ করে টাইটানিক জাহাজ 1912 সালে কিন্তু টাইটানিক জাহাজে ফুটো হয়ে গেছিল কিন্তু এই কোনো এক হিমশৈলের আঘাতে কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে হিমশৈল কি। আর এই হিমশৈল ম্যাক্সিমাম মহাদেশের হিমবাহেরই একটা টুকরো অংশ কিন্তু হিমশৈল। এইটা গেল। তারপরেরটা জিনিসটা গেল বাকস্ট্রোন আর ক্রেভার্স। বাকস্ট্রোন, ক্রেভার্স, আর বাকসুন্ড বলে দুটো কথা আছে। কিরকম হয়? এরকম যদি কোনো পার্বত্য উপত্যকা থাকে, এরকম যদি কোনো পার্বত্য অঞ্চলে, তো আমরা তো জানি হিমবাহ তৈরি হতে পারে। উঁচু পার্বত্য অঞ্চল যেখানে নিম্ন অক্ষাংশ, এই উচ্চ অক্ষাংশ, সেখানে সারা বছর বরফ পড়ে। কোনো জায়গায় কোনো পার্বত্য অঞ্চলে যদি বরফ মানে তুষারপাত পরপর জমে, প্রথমে জমে একটা হিমবাহ মতো তৈরি হলো, তারপর আবার পাহাড়ে, মানে এখানে হচ্ছে প্রথমে জমলো হচ্ছে তুষারপাত, জমে 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 নেভে নেভেতে ফার্নে হয়ে এরকম হিমবাহ তৈরি হলো, পরে আবার তুষারপাত পড়লো। কিন্তু এই যতই তুষারপাত পড়ুক না কেন, দুটো লেয়ার কিন্তু এক হয় না। হ্যাঁ, এখানে মাঝখানে কিন্তু একটা লেয়ার বা একটা সীমানা থাকে কিন্তু। ঠিক পার্বত্য উপত্যকা বা হিমবাহ, পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ বা পার্বত্যের পাদদেশ অঞ্চলগুলোতে এরকম ভাবে পর্বত তুষারপাত জমে, পরে আবার তুষারপাত জমে, এরকম হিমবাহ তৈরি হলে, যখন হিমবাহ চলাচল করে, তখন এই হিমবাহের একটা পার্ট আগে একটা পার্ট পরে এরকম যেতে পারে। মানে একসঙ্গে দূরত্বে দেখা যাচ্ছে একসঙ্গেই আছে, কিন্তু কোনো কোনো সময় একসঙ্গে থাকে না। এরকম ছোট্ট একটা পরীক্ষার মতো এটা কিন্তু টোটালটা হিমবাহ, এই কালো কালার দিয়ে বর্ডার করা পুরোটাই হিমবাহ। কিন্তু আমরা বুঝতে পারছি এটা হিমবাহ নয়। একই হিমবাহ, কিন্তু মাঝখান দিয়ে একটা ছোট্ট গ্যাপ বা ফাঁক মতো আছে, কিন্তু ছোট্ট গ্যাপ বা ফাঁক মতো আছে। কেন গ্যাপ বা ফাঁক বলছি আছে? তার কারণ এই জায়গায় বরফগুলো আগে জমেছে, মানে তুষারপাত আগে পড়েছে, এগুলো পরে পড়েছে। চলাচল শুরু করলে এই জায়গায় মাঝখানে একটা ফাঁক মতো তৈরি হয়। এই যে উলম্ব এরকম ফাঁককে একে বলে বাকস্ট্রোন। আবার যখন পাহাড়ি অঞ্চলটা, এই উপত্যকাটা অঞ্চলটাতে এরকম,
পাহাড়ি উপত্যকাটা যখন এরকম নিয়ে এরকম ভাবে যাচ্ছে, এরকম বাঁক নিয়েছে, তখন পাহাড়ি উপত্যকাটা এরকম বাঁক নিয়ে এই জায়গাটায় চলে এসছে, এইটা টোটালটাই এরকম ভূমি ধরো। এই বাঁক নিয়ে যখন এই জায়গায় এসছে, এখানে উঁচু নিচু হয়ে উপর দিকে ঢেউ খেলেছে, তখন যদি এরকম আড়াআড়ি ভাবে ফাটল তৈরি হয়, মানে যখন বাঁক নেয় তখন বরফও এরকম বাঁক নিতে পারে, মানে হিমবাহ তো এরকম ভাবে পাহাড়ি অঞ্চল যদি এরকম হয়, বরফও এরকম ভাবে উপর নিচ হবে, তখন এই জায়গাটায় এরকম আড়াআড়ি ভাবে ফাটল তৈরি হয়। এই আড়াআড়ি ভাবে ফাটলকে বলে ক্রেভার্স। তাহলে বাকসুন্ড হচ্ছে উলম্ব ভাবে ফাটল, কেন তৈরি হলো বললাম। এবং ক্রেভার্স হচ্ছে এই যখন পাহাড়ি অঞ্চল বা কোনো উপত্যকা বা ঢাল যদি বাঁক নেয় বা ঢালের উঁচু নিচুর ভেদের উপর নির্ভর করে বা বন্ধুরতার উপর নির্ভর করে এরকম ভাবে আড়াআড়ি ভাবে ফাটল হয়, তখন তাকে ক্রেভার্স, আর এটাকে তখন তাকে বাকসুন্ড বলা হয়। ঠিক আছে? তাহলে বাকসুন্ড এবং ক্রেভার্স কি জিনিস আমরা একটু দেখলাম। এবার আমাদের জিনিস হচ্ছে, এবার চলে আসি হচ্ছে হিমবাহ। হিমবাহের কাজ, হিমবাহ কাজ করে কয় প্রকার? ক্ষয়, বহন, সঞ্চয়। একই কাজ, যেরকম নদীতে পড়িয়েছি সেরকম হিমবাহ করে। হিমবাহ ক্ষয় করে আবার দুটো পদ্ধতি, উৎপাটন, অবঘর্ষ। ঠিক আছে? হিমবাহ উৎপাটন পদ্ধতিতে কি করে ক্ষয় করে? যখন হিমবাহ চলাচল করে, মানে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওই অল্প গতিবেগ হলেও চলে যাচ্ছে, তখন হিমবাহের সঙ্গে সঙ্গে কিছু পাথরের টুকরো বা কিছু ভূমির টুকরোগুলো এখান থেকে ওখানে লাফ দিয়ে পড়ে। মানে এরকম তো, এরকম ছোট ছোট পাথর 19-20 এরকম পাথরের টুকরো আছে, এরকম নিয়ে এটা নিয়ে গিয়ে এখানে চলে আসলো, এরকম ভাবে 19-20 হয়ে এরকম চলে যায়। এরকম ছোট ছোট পাথরের টুকরোগুলো এপাশ থেকে ওপাশে চলে যায়। কেন হয় এটা? তার কারণ আগেই বলেছি একটু পড়ানোর আগে, এরকম হিমবাহ যদি হয়, নিচের এই যে ভূমি হয়, হিমবাহ আর ভূমি যখন একসঙ্গে মানে থাকছে, এই হিমবাহের চাপ ভূমির উপরে পড়ছে বা হিমবাহের ঘর্ষণের ফলে এই ভূমির উপর পড়ছে। এবার এদের দুজনের মধ্যে যখন হিমবাহ চলাচল করছে, এখানে ঘর্ষণ হচ্ছে, এবং ঘর্ষণের পরে এই জায়গার কিছু হিমবাহ গলে যায়, গলে জলে পরিণত হয়। এবার এই পাথরের বা এইখানে ভূমির উপর মাঝখানে ছোট ছোট ফাঁক থাকে, কিছু সময় তো ফাঁক থাকবেই, যেরকম আমাদের ভূমিতেও আছে, ফাঁকা থাকবে, এখানকার জল এখানে ঢুকে যায়, এবং পরবর্তীকালে আবার ঠান্ডা হয়ে, মানে আবার তো শীতকাল হোক বা অন্য সময় ঠান্ডা হয়ে এই এই জল আবার বরফে পরিণত হয়ে এগুলো আয়তনে বেড়ে যায় এবং পাথরকে ফাটিয়ে দেয়। এবং পাথরকে ফাটিয়ে দিলে পরবর্তীকালে এরকম সংকোচন প্রসারণ করতে করতে আস্তে আস্তে কোনো না কোনো সময় পাথর ফেটে উপড়ে যায়। তখন হিমবাহ চলাচল চললে এই পাথরগুলো যে টুকরোগুলো ভেঙে পড়ে, মানে ওই সংকোচন প্রসারণের ফলে আলগা হয়ে রয়েছে, সেগুলো এরকম ভাবে পাথরগুলো উঠে উঠে একে অপরের দিকে চলে যায়। এটাই হচ্ছে উৎপাটন। আর অবঘর্ষকা, হিমবাহ যখন এরকম হয় হিমবাহ, তখন এই হিমবাহের সঙ্গে শুধু তো হিমবাহ থাকে না, এই হিমবাহের সঙ্গে ছোট ছোট পাথর টুকরো এরকম গুলো থাকে। এই পাথর টুকরোগুলো নিজেদের মধ্যে ধাক্কা খায় বা ভূমিরূপের সঙ্গে কিছুটা ধাক্কা বা সংঘর্ষের ফলে এগুলো, এই পাথরগুলো বা অন্যান্য কিছু সংঘর্ষের ফলে ঘর্ষণ খায়। এর ফলে নিজেদের মধ্যে আঘাত খেয়ে ক্ষয় করে। সেটাই হচ্ছে এই অবঘর্ষ ক্ষয়। এই দুটো ভাবে হচ্ছে বা আমাদের এইখানে হচ্ছে হিমবাহের ক্ষয়কার্য সম্পন্ন হয় কিন্তু। তাহলে হিমবাহের অবঘর্ষ ক্ষয় আর উৎপাটন, এগুলোই হচ্ছে হিমবাহের ক্ষয়। যাই হোক, হিমবাহ আর হিমবাহের সম্পর্কে আজকে কিন্তু পুরোটাই বললাম। এর পরের দিন কিন্তু হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য এগুলো পড়াবো। তারপরে তার মানে যেদিন প্রাকৃতিক ভূগোল থাকবে, আর এর পরবর্তীকালে আমরা পরের দিনের ক্লাস করাবো কিন্তু আঞ্চলিক ভূগোলের আর একটা ক্লাস। তারপরে আবার হিমবাহতে আসবে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সমস্ত কিছুই পড়াবো। তোমরা অবশ্যই লেসন প্ল্যানার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকবে। আর আজকের মতো এখানেই হিমবাহের ক্লাসটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে।